স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কারা, কেন তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলা হয়, তাদের এই জীবন যাপনের চ্যালেঞ্জগুলো কী কী, তাদেরকে নিয়ে পথ চলায় এই পরিবারগুলোকে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এই বিশেষ মানুষগুলোর সক্ষমতার জায়গাগুলো কোথায়, এই বিশেষ মানুষগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয়, আমাদের সমাজের, পরিবারের, রাষ্ট্রের কী দায়িত্ব রয়েছে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জীবনমান উন্নয়নের ক্ষেত্রে, এই বিশেষ মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে, তাদের কথা তুলে ধরতেই RTVর হাত বাড়িয়ে দিলাম টিম সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছে। দর্শক, তারই ধারাবাহিকতায় আজ আমি চলে এসেছি রাজধানীর কল্যাণপুরে। দর্শক, এখানে আজ এমন একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যার জীবনটা মোটেই সহজ না। এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষটিকে নিয়ে এই পরিবারের এই বিশেষ পথ চলার গল্পটি তুলে ধরবো আপনাদের সামনে। থাকুন দর্শক আমার সাথে। দু হাত বাড়িয়ে দাও এখন কথা বলবো মাহির বাবার সাথে, জানবো প্রিয় সন্তানটিকে নিয়ে এই বাবার ভাবনার কথা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ গোলাম আখতারুজ্জামান, আর ডাক নাম হচ্ছে স্বপন। মাহি তো আপনার বড় সন্তান। জি। অনেক স্বপ্ন তো নিশ্চয়ই ছিল সন্তান। অবশ্যই স্বপ্ন ছিল। বর্তমানে মাহির কি অবস্থা, আর আসলে মাহিকে নিয়ে কি ভাবনা আপনার? মাহির কথা বলতে গেলে আসলে আমি বলতে পারি না, ওর মায়ের মতো তাই বলতে। যখন ওর বয়স 3 মাস ছিল তখন আমি কচুক্ষেত মার্কেট থেকে সবচেয়ে একজন দামি জুতা কিনে নিয়ে গেছি, যেটা আমি কেন আমার বাবাও পরে নাই। মানে এত আদরের সন্তান ছিল আমার। নেওয়ার পরে তারপরে ওর সাথে ওর ক্রিকেট বল সব কিছু নিয়ে যেতাম, মানে কোনো কিছু অভাবপূর্ণ রাখতাম না আর কি। মানে যেটা আমি বা আমার ওয়াইফকে না দিতাম সেটা ওকে দিতাম আমি। তারপর আস্তে আস্তে যখন হাঁটা শিখলো খুব ভালো লাগতো আর কি। তার বাবা ডাকো শিখলো, বাবা বাবা এরকম বলতো আর কি। তারপর আস্তে আস্তে যখন 13 মাস বা 14 মাস হয়ে যায় তখন আর বাবা ডাকে না। উনি যে মুহূর্তে আর কি জানলেন যে আপনার প্রিয় সন্তানটি 8-10টি সাধারণ শিশুর মতো না, সন্তানটি বিশেষ চাহিদা সম্পন্ন, সন্তানের এই সীমাবদ্ধতাকে বাবা হিসাবে কিভাবে মেনে নিলেন? তখন আমি চিন্তা ভাবনা করছি যে যেহেতু ওর ফিউচার নাই আমারও ফিউচার নাই, মানে ওর ভবিষ্যৎ নাই আমার ভবিষ্যৎ। তখন থেকে আমি মানে ফিউচার যে একটা জিনিস সেটা না চিন্তা ভাবনা কখনোই করিনি। তখন মনে হয়েছিল যে আল্লাহ ওকে যেন সুস্থ রাখে, ভালো রাখে এবং আমাদের জন্য শক্তি দেয়, আমার ওয়াইফকে যেন শক্তি দেয়, যাকে ওকে আমরা লালন পালন করতে পারি। ও আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে যাবে, যাতে ওকে আমরা সুস্থভাবে লালন পালন করতে পারি, এটাই চিন্তা ভাবনা করছিলাম। মাহির আম্মা বলছিল আপনি অনেক সহযোগিতা করেন তাকে এবং ছেলেকে অসম্ভব ভালোবাসেন এবং ছেলের প্রচুর যত্ন নেন। আপনার ব্যস্ততা আছে, তারপরও কি বলবো, আমি যখন অফিস থেকে আসার পরে যখন কলাসিবল গেটে যখন আমি নক করি, কেউ তো জানে না যে আমি আসছি। ও ঠিকই বুঝতে পারতো যে আমার বাবা আসছে, মানে হাও মাও করে কাঁদতো না, হাসতো আর কি, খিলখিল করে হাসতো। তখন ওর আম্মার এবং আমার মেয়ে বুঝতে পারতো যে বাবা আসছে, তখন সত্যি সত্যি আমি আসতাম। আর আসার পরে মানে আমি যে প্যান্ট শার্টটা খুলবো সেই সময়টুকু আমাকে দিত না। ও মানে কীভাবে আমাকে জড়াই ধরবে বা কি কখন আমি ওর কাছে যাবো ততক্ষণ মানে ও অপেক্ষা করতো আর কি। আচ্ছা, কিন্তু আজকে 1 মাস হলো হারাই ফেলছে, ও আর আমাকে রেসপন্স করে না, রেসপন্স করে না। আমি আগে অফিসে ফোন দিতাম, ও আমার মানে ওর মায়ের সাথে কথা বলতাম, আমার মেয়ের সাথে কথা বলতাম, ও বুঝতে পারতো বাবার সাথে একলাই হাসতো আর কি। আর মানে কথা মানে শোনার জন্য মানে একটা ইঙ্গিত করতো, মানে আকার ইঙ্গিতে করতো আর কি, সেটাও করে না, এখন রেসপন্স করে না।
1 মাস হয়ে গেছে এই অবস্থা। হ্যাঁ 1 মাস হয়ে গেল, রেসপন্স করে না। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে এটা একমাত্র আল্লাহর উপর ছাড়া আর কোনো ইয়া নেই, একমাত্র আল্লাহই ভালো করতে পারে আর কি। আপনাদের অনেক রকমের নেতিবাচক অভিজ্ঞতা হয়েছে মাহিকে নিয়ে পথ চলতে। আপনি বাবা হিসাবে আপনার কি অভিজ্ঞতা হয়েছে? আর সবচেয়ে বড় কষ্ট হয় কখন জানেন ম্যাডাম, এই যে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাটা আছে, আমরা কি যেভাবে লালন পালন করি এবং লালন পালন করতে যে কতটা কষ্ট, কতটা বেদনা, বুঝছেন, এটা কেউ বুঝতে চায় না। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন এটা বুঝতে চায় না, বুঝছেন। এটা আমাদের কাছে খুব কষ্ট লাগে, বুঝছেন, যে আমাদের যে কষ্টটা সেটা কেউ বোঝে না। আমার মাহি ও তো একদিন পর পর টয়লেট করে, একটা গাড়ি আছে দাঁড়ানো, টয়লেট করার জন্য দাঁড় করায় দেই। দাঁড় করার পরে ও যখন মানে টয়লেটটা করে, যে আমার কোথায় মুখে, শরীরে বা হাতে পায়ে কখন কি হয় এটা আমি নিজেও জানি না। এবং আমার ভিতর যে একটা ঘৃণা, 20 বছরের ছেলে যে একটা মল জামার গায়ে, সেটাও আমার ভিতর থাকে না, বুঝছেন। হাত দিয়ে নাড়তেছি, কিছুই মনে হয় না। এমনই বুঝি হয় বাবা মার ভালোবাসা। কি স্বপ্ন দেখেছিলেন মাহিকে ঘিরে? যখন আমি জানতে পারলাম যে আমার একটা ছেলে সন্তান হয়েছে, তখন থেকে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ ওকে মানুষের মতো মানুষ করো এবং এমন কিছু বানাও যেন ওর দ্বারা কোনো সমাজের ক্ষতি না হয়। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বর্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। সমাজ সবাই যেন ও এগিয়ে আসতে পারে সেইভাবে ওকে গড়ে তুলো আর কি। এটা আমার মধ্যে মানে খুব সময় কাজ করতো আর কি, চিন্তা ভাবনা ছিল আমার, কিন্তু সেটা থেকে পিছিয়ে আসছে আর কি, পিছিয়ে আসছে, বুঝছেন, হয় না। তা আরেকটা কথা না বললে নয়, আমার ওয়াইফ যথেষ্ট পরিশ্রমী, কিন্তু পরিশ্রমী না হয়তো তাহলে এই ছেলেটাকে মানে সারাক্ষণ পরিচর্যার পাশাপাশি মেয়েটাকে সে দেখাশোনা করে এবং পড়ালেখার প্রতি যথেষ্ট ইয়া করে, গাইডলাইন দেয়। এবং আমার মেয়েটাও আল্লাহর রহমতে, আল্লাহই বলে যে একটা ড্যামেজ করলে আর একটা ইয়া করে। ও খুব ব্রিলিয়ান্ট আর কি, ভালো স্টুডেন্ট, কল্যাণ গার্লস স্কুলের ফার্স্ট গার্ল এবং বিভিন্ন কম্পিটিশনে ও অনেক প্রাইজ আছে। এই গত বছরও বেতর মিরপুরে হলো শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে। বাহ, চমৎকার, শ্রেষ্ঠ শিক্ষার্থী অভিনন্দন আপনাকে। কারণ আপনি এরকম না, এটা সম্পূর্ণ ওর মায়ের কৃতিত্ব, এটা আমার বললে ভুল হবে আপনাদের, বুঝছেন। সম্পূর্ণ ওর মায়ের কৃতিত্ব, ওর মাই এটা কেয়ার করে। বিভিন্ন প্রতিযোগিতা ও আর্টের দিক দিয়ে ভালো, এবং আর্টের নেপাল এবং ইন্ডিয়াতে ইয়া পাইছে, আপনার অ্যাওয়ার্ড পাইছে। আপনি কিন্তু আসলে একজন গর্বিত পিতা, আপনার বড় সন্তান মাহি এবং আপনার ছোট সন্তানের। কারণ দুজনেই কিন্তু আপনি যেটা বলছিলেন, আপনার যে ইচ্ছাটা ছিল যে আমার সন্তান যেন কারো কোনো ক্ষতি না করে, সমাজের যেন কোনো ক্ষতি না হয়, আপনার এই সন্তান দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি এবং আমার দ্বারা কখনো সমাজের কারো কোনো ক্ষতি হয়নি। এবং মেয়েও কিন্তু আপনার মুখ উজ্জ্বল করেছে। সেদিক দিয়ে অবশ্যই আপনি গৌরব করতেই পারেন। একজন গর্বিত পিতা হিসাবে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনার স্ত্রীর প্রতি যে দায়িত্ব, কর্তব্য, আপনি যেভাবে আপনার স্ত্রীকে তুলে ধরলেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। কারণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবারে যেটা হয়, মাকেই তো পুরো দায়িত্বটা নিতে হয়। সেক্ষেত্রে আসলে মায়ের এই যে ত্যাগটা, এই ত্যাগটাকে সেভাবে না মূল্যায়ন করে স্বামী, না মূল্যায়ন করে সন্তানরা, না মূল্যায়ন করে পরিবারের অন্য কেউ। স্ত্রীর এই যে ত্যাগটা, এই যে পরিশ্রমটা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে ঘিরে, এটাকে কিভাবে মূল্যায়ন করা উচিত? এটা আসলে বললে ওকে ছোট করা হবে। দেখেন, যখনই আমরা দেখি এই যে ঈদ বলেন, বিভিন্ন মানে অনুষ্ঠান বলেন, বিয়ে শাদী বলেন, অনেকে আমাদের আত্মীয় স্বজন যায়, কক্সবাজার যায়, আপনার সিলেট যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে যায়, কিন্তু আমরা যেতে পারি না। কিন্তু আমরা শুধু চেয়ে চেয়ে দেখি, তখন আমার স্ত্রীর মনটা খারাপ হয়ে যায়, আমি বুঝতে পারি। তো ওর সাথে যখন আমি যখন সুর মিলাই, তাহলে তো ও আরও কষ্ট পাবে। তখন আমি হাসি যে এটা বাদ দিল, কিন্তু আমি মেয়েকে ধরে রাখতে পারি না। তো ছোটো মানুষ, ওর তো মন চায় যে বাবা মায়ের ভাইয়ের সাথে একজন বেড়াইতে যেতেছে, কিন্তু ওর জন্য যেতে পারি না, ওর জন্য যেতে পারি না। ওকে নিয়ে আমাদের খুব কষ্ট হয়, বুঝছেন। বিশেষ করে আমাদের সাথে ওর বেশি কষ্ট হয়, কোলেকে নিয়ে ঘুরতে হয়, ইয়া করতে হয়। এতে দেখা যায় যে আমার মেয়েরও অনেক শখ আর কি নষ্ট হয়ে গেছে, বুঝছেন। একটা পরিবারে বাবাদের তো অনেক দায়িত্ব, আর আপনার পরিবারে একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে। সেক্ষেত্রে একজন স্বামী হিসাবে, দুটা সন্তানের বাবা হিসাবে আপনি এই পরিবারটাকে কিভাবে ম্যানেজ করছেন? এটা আমার ওয়াইফও আমাকে যথেষ্ট সহযোগিতা করে, ম্যানেজ করার জন্য সহযোগিতা করে। আর বিশেষ করে আমি যখন অফিস থেকে আসার পরে আমি বলি যে তুমি তো সারাদিন বসে আসছো না কাছে, তুমি এখন মেয়েকে দেখো বা তোমার মতো। আমি ওকে নিয়ে বসে থেকে ও আমার মানে পাইলে খুব খুশি হয়।
বসে থাকি। তারপর দেখা গেল অনেক সময় মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, আমার ওয়াইফও যায়, আবার আমিও যাই, মানে দুজন কখনো একসাথে যেতে পারি না, যে কোনো অনুষ্ঠান যেতে পারি। দেখো মেয়ে একটা ভালো জায়গায় ভালো কিছু করছে, যে আমরা দুজন উপস্থিত থাকবো, সেটা আমাদের হয় না। তখন মায়ের কাছে একজন সবসময় থাকতে হয়। যে পরিবারগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে সেই পরিবারগুলো অন্যান্য সাধারণ পরিবারগুলোর মতো না, অনেক ভিন্নতা থাকে। আপনারা আসলে এই ভিন্নতার মধ্যে দিয়ে কীভাবে জীবন যাপন করছেন? আমার বাচ্চারা যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও থাকে, তা আমি মনে করি যে আসলে আমাদের কাছে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা না, তখন রেগুলার যেটা হয়ে আসতেছে ওটাই আমরা মেনে নিছি আর কি। আমি মনে করি যে সুস্থ বাচ্চা আমার কাছে, কষ্ট হচ্ছে তারপর মনে হচ্ছে না, কিন্তু কোনো সময় এসে অফিস থেকে আসে যদি দেখি যে ও আমাকে রেসপন্স করতেছে, তখন আমি বেশি কষ্ট পাই। আর ও যদি একটা হাসি দেয় তখন আমার খুব ভালো লাগে, সারাদিনের ক্লান্ত আমার দূর হয়ে যায়। মাহি বুঝতে পারে যে আপনি বাবা, তার মা তাকে আদর করছেন, তার কাছে আসছেন বা তাকে নিয়ে সময় কাটাতে চাচ্ছেন, সেটা কি সে বুঝতে পারে? হ্যাঁ, বুঝতে পারে। সে খুশি হয়? খুশি হয়। যখন আমি তো বললাম যে আমি যখনই কলারশিপুল গেটে হাত দেই, ও কিন্তু কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে, ও কিন্তু বুঝতে পারে যে আমার বাবা আসছে। কি ভাবছেন মাহিকে নিয়ে বর্তমানে? ভাববো আর কি, ডাক্তার তো বলেই দিছে যে আল্লাহর উপর নির্ভর করেন, আল্লাহ যেটা করে ভালো করবে। এখন আল্লাহ যেটা করে সেটি, আর কিছু নেই। এখন ওটা যেটা হয় সেটা মেনে নিতে হবে। আর সবচেয়ে বড় বিষয় যে ওর আগে যেন আমার মৃত্যু না হয়, যেটা আমরা যেভাবে করি, আমার ওয়াইফ যেভাবে করে, এটা কিন্তু আমার আপন ভাই বা আমার মা বা আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তারাও করতে পারবে না, মানে সেই ক্যাপাসিটিটাও তারা জানে না। সত্যিই তো, বাবা মা যদি বেঁচে না থাকেন, মাহির পাশে না থাকেন, তাহলে মাহি কিভাবে চলবে? তার জীবনটা সে কীভাবে যাপন করবে? এই যে জীবনটা পুরোপুরি মা বাবার উপর নির্ভরশীল, বোনের উপর নির্ভরশীল, তার কি একটা দিনও কাটবে? তার প্রয়োজনগুলো কি মেটানো সম্ভব হবে? সে কি তার চাহিদাগুলো মেটাতে পারবে? কখনোই না। আর তাই তো সেই কঠিন চাওয়া, তার প্রিয় সন্তানটি তার আগে পৃথিবী থেকে চলে যায়। এই কঠিন সত্যগুলো আসলে এই বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারগুলোতেই দেখতে পাওয়া যায়। একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে কখনোই এই কঠিন সত্য উচ্চারণ করা যায় না যে আল্লাহ আমার আগে আমার সন্তানকে তুমি নিয়ে যেও। কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান যে পরিবারগুলোতে রয়েছে, সেই পরিবারগুলোর বাস্তবতাই এমন। কারণ এই মা বাবা জানেন তাদের অনুপস্থিতিতে তাদের প্রিয় সন্তানের আদরের ঘাটতি হবে, যত্নের ঘাটতি হবে, তাদেরকে দেখার দ্বিতীয় কেউ থাকবে না। আমরা আসলে কেউ চাই না এরকম উচ্চারণ কেউ করুক। দুহাতে বাড়িয়ে দাও। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দুহাতে বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। আপনারা তো মাহির চিকিৎসার জন্য সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়েছেন, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন, বিভিন্ন হাসপাতালে গিয়েছেন। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে যে আসলে ওদের চিকিৎসার জন্য, ওদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে এই চিকিৎসা সেবা কেন্দ্রগুলো কতটুকু প্রতিবন্ধী বান্ধব হয়েছে? যখন আমার ছেলেকে নিয়ে আমি প্রথমে গেছি হলো BSS, বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল। আচ্ছা, ওখান থেকে গেছি আপনার হলো পিজি হাসপাতাল। পিজি হাসপাতালে একটা অভিজ্ঞতার কথা বলি। আমার ছেলেকে যখন নিয়ে গেছি, এক ডোরে নিয়ে গেছি, বলতেছে এইখানে না ওইখানে যান। আমার ওয়াইফ কোলে করে নিয়ে যাচ্ছে এতগুলো রাস্তা, তারপর ওইখান থেকে বলতেছে আবার ওইখানে যান, আবার বলতেছে ওইখানে যান, মানে কষ্টের কোনো সীমা নাই ম্যাডাম। তারপর ওইখান থেকে গেছি ইবনেসেনে বলতেছেন এই ধরনের কোনো বাচ্চার চিকিৎসা এখানে নেই। তারপর ওইখান থেকে নিয়ে গেছি আবার হলো আপনার বক্ষবিদ্যা হাসপাতাল শ্যামলী, ওখানে নিয়ে গেছি। ওরা মানে কিছুক্ষণ দেখার পরে বলতেছে না এখানে পর্যাপ্ত চিকিৎসা নেই। তা আমার মনে হয় এই যে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের যে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে দৌড়াই, এভাবে না দৌড়ায় ওদের জন্যই একটা হাসপাতাল প্রয়োজন আমাদের। এখানে অন্য কোনো রোগীর চিকিৎসা হবে না, শুধু বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের চিকিৎসা হবে। যেহেতু আমার মনে হয় যে একটা ওয়ার্ড থেকে আর এক ওয়ার্ডে যেন যেতে না হয়, একটা মায়ের যাতে কষ্ট না হয়, একটা বাবার যাতে কষ্ট না হয়, এবং ওই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাটার জন্য কষ্ট না হয়, দৌড়াতে যেন না। এবং আমার যদি সমর্থ থাকতো ম্যাডাম, সেরকম কোনো অ্যাবিলিটি থাকতো, আমি নিজে একটা চিকিৎসালয় তৈরি করতাম এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের।
এই কথাগুলো কিন্তু শুধুমাত্র মাহির বাবার কথা নয়, মাহির মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের বাবাদের, মায়েদের, পরিবারের। কারণ মাহির মতো একটা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে তাকে করে করে এই যে দৌড়াতে হয়েছে এই মা বাবাকে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে, কতটা কঠিন একটু ভাবেন তো আপনারা। এই কষ্টটা যাতে না হয়, এই বাচ্চাগুলো যাতে সহজে চিকিৎসা পায় এবং এই মা বাবাগুলো যেন একটু স্বস্তিতে সন্তানের চিকিৎসা নিতে পারে, তার জন্য অবশ্যই নির্ভরযোগ্য একটা চিকিৎসা কেন্দ্র থাকা একান্ত আবশ্যক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই বিষয়ে। 20 বছর বয়সী মাহি এই মুহূর্তে যেটা হচ্ছে, সে স্পাস্টিক টাইপ অফ সেরেব্রাল পলসিতে আক্রান্ত। মূলত সে কোয়াড্রিপ্লেজিয়া ধরনের সিপি আমরা বলে থাকি। কোয়াড্রিপ্লেজিয়া বলতে আমরা বুঝাই যে তার 4 হাত পায়েই সমস্যা, সেই সাথে তার কথা বলা, কগনিটিভ যে সমস্যাটা আছে, সামগ্রিক বিষয়েই তার সমস্যাটা তৈরি হয়েছে। এবং স্পাস্টিক টাইপ সেরেব্রাল পলসিটা সেরেব্রাল পলসির অন্যতম প্রধান একটা টাইপ, যেটা কিনা অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রে এটা পাওয়া যায়। ওর ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি। প্রাথমিক অবস্থায় যেটা ছিল যে আর্লি আইডেন্টিফিকেশন বা একদম শুরুতেই যদি এটা শনাক্ত করা সম্ভব হতো এবং সেই সাথে তার ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সহ আর অ্যাসিস্টেড ডিভাইস, এই জিনিসগুলো যদি ফুললি মেনটেন করা হতো তাহলে হয়তোবা তার এই ডিসেবিলিটির প্রবণতাটা অনেকাংশে কমে আসতো। এখন সে যে অবস্থাটাতে আছে তার কন্ট্রাকচার ডেভেলপ হয়ে গিয়েছে, আমরা বলে থাকি নিউরোপ্লাস্টিসিটি। এটা ওর ক্ষেত্রে যেটা হচ্ছে নেগেটিভ নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হয়ে গিয়েছে। তার যেটা সাধারণ মাসেল টোন থাকার কথা ছিল সেইটা ব্যাহত হয়েছে। তার কন্ট্রাকচার ডেভেলপ হয়ে গিয়েছে, জয়েন্ট স্টিফনেস হয়ে গিয়েছে, যেটা বলছি যে জয়েন্টগুলো শক্ত হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে যেমন ধরেন একটা নতুন দরজা আমরা 6 মাস খুললাম না, এই 6 মাস যদি না খোলার কারণে দেখা গিয়েছে যে দরজার কবজাগুলোতে জং ধরে গিয়েছে। তো এই মাহির ক্ষেত্রে যেটা হয়েছে, তার যে জয়েন্টগুলো আছে, বিভিন্ন পজিশনাল যে থেরাপিউটিক এক্সারসাইজ যেগুলো আছে এগুলো মেনটেন না করার কারণে তার জয়েন্টগুলো ধীরে ধীরে স্টিফ হয়ে গিয়েছে এবং সেই সাথে তার যে মাসেলগুলো আছে সেগুলো শক্ত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার জিভ বের হয়ে গিয়েছে। এখানে যে ওরাল মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর ডেভেলপমেন্টটাও তার স্বাভাবিক গতিতে হয়ে উঠে নেয়। তো সামগ্রিকভাবে এই অবস্থায় এখন তার 20 বছর বয়স, যেটা কিনা সম্পূর্ণভাবে তাকে এখন নিরাময়ের পর্যায়ে নিয়ে যাওয়াটা আদতে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। আর্লি যদি আমরা এটাকে ইন্টারভেনশনে নিয়ে আসতে পারতাম, সেই ক্ষেত্রে স্পেশাল সিটের মাধ্যমে তার সিটিং পজিশনটা ডেভেলপ মেনটেন করা, তার যে পায়ের পজিশন কিংবা হচ্ছে তার বডির যে পজিশনটা আছে সেই পজিশনগুলো মেনটেন করা চেষ্টা করা হতো। এছাড়াও তার প্রয়োজন ছিল AF4 কথা যেটা আমরা বলি যে অ্যাঙ্কেল ফুট অর্থোসিস, এই জিনিসটাও তার জন্য প্রয়োজন ছিল। সেই সাথে সে কোন পজিশনে খাবার গ্রহণ করবে, সেটা সলিড ফুড হতে পারে, লিকুইড ফুড হতে পারে, এবং তার যে কমিউনিকেশন স্কিলটা আছে সেটা সে কীভাবে ডেভেলপ করতে পারবে, এটা সামগ্রিক একটা প্রসেস। এবং তার ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি প্রফেশনাল যেটাকে বলি, সেই প্রফেশনাল একসাথে কাজ করাটা খুবই প্রয়োজন ছিল, যেটা কিনা আসলে হয় নাই। যার কারণে আমরা যেটা বলে থাকি যে একটা প্রতিবন্ধী বাচ্চার যে শনাক্তকরণের যে জায়গাটা, এটা যত দ্রুত করা যাবে তত তাকে আমরা নিরাময়ের জায়গাটাতে নিয়ে যেতে পারবো। হয়তোবা শতভাগ আমরা নিরাময় করতে পারবো না, কিন্তু তার জীবনযাত্রার যে মান যেটা আছে সেটা আমরা কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। অথবা এতটা পরিমাণে ডিসেবিলিটি, যেটাকে আমরা এখন মাহির ক্ষেত্রে যেটা দেখছি যে তীব্র মাত্রায় তার ডিসেবিলিটিটা চলে এসেছে, এই পর্যায়ে হয়তো যাওয়ার আগে আমরা এটাকে প্রতিরোধ করতে পারতাম। তো আমার যেটা পরামর্শ থাকবে যে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব আর্লি ডিটেকশন এবং চিকিৎসা যে চালিয়ে যাওয়ার যে বিষয়টা আছে সেটা কন্টিনিউ করাটা খুবই প্রয়োজন। আমরা যদিও জানি যে এই আমাদের আর্থসামাজিক ব্যবস্থাপনা এবং হচ্ছে এই সার্ভিসগুলো পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রতিকূলতা আছে, কিন্তু তারপরেও যেখানে আসলে এই সেবাগুলো আছে
সেখানে যাওয়া এবং যতটুকু সম্ভব আমাদের এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কারণ এই ধরনের বাচ্চাকে যদি আমি বাসায় ফেলে রাখি কিংবা একটা প্রপার ম্যানেজমেন্টে না রাখি, তাহলে ধীরে ধীরে এর প্রতিবন্ধিতার মাত্রাটা আরও বেড়ে যাবে এবং এটা আসলে একেবারেই ম্যানেজমেন্টের পর্যায়ের বাইরে চলে যাবে। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তুমি তো তিশি, তাই না? জি, তিশি কি করে, কোন ক্লাসে পড়ে? আমি 8ম শ্রেণীতে পড়ি। আমি একজন শিক্ষার্থী। কোথায় পড়ছো? স্কুলের নাম কি? আমি কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ও আচ্ছা, তো বাসার কাছেই। জি। দর্শক, আমি এখন বসে আছি তিশির সামনে। তিশি হচ্ছে মাহির ছোট বোন। এবার বোনের কাছ থেকে জানবো ভাইয়ের সম্পর্কে। তিশি, মাহির বিষয়ে জানতে চাই। মাহির তোমার বড় ভাই। তোমার বড় ভাই তো আর 10টা সাধারণ মানুষের মতো না। এই যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ভাই তোমার, তাকে নিয়ে আসলে তোমাদের এই যে পথ চলাটা, বোন হিসাবে তোমার অভিজ্ঞতার কথা জানতে চাচ্ছি। আমি প্রথমে বলবো আমি খুব ভাগ্যবতী এমন একজন ভাইয়ের বোন হতে পেরে। কেননা 8-10টা বোনেরও এমন একটা ভাই থাকে না। এমন ভাইয়ের জন্য যে শুধু দুঃখই পেয়েছি এর কোনো কথা নেই। এমন ভাইয়ের জন্য অনেক স্যাক্রিফাইস, অনেক সহযোগিতা, অনেকের মন জয় করতে পেরেছি। এমন ভাইয়ের জন্য মা যখন অসুস্থ থাকে, আমি যখন স্কুলে থাকি, আমার টিফিনটা আমার মা দেয় না, আমার কল্যাণপুরবাসী, আমার বন্ধু বান্ধবের মারা দেয়। আমার মা যখন আমাকে নিয়ে আসতে বা দিতে যেতে পারে না, আমার ভাই অসুস্থ থাকার কারণে আমার শিক্ষক শিক্ষিকা আমাকে বাসায় পৌঁছে দিয়ে যায়। কষ্ট হলেও যখন দেখি আমার ভাইয়ের মতো হাজারো সন্তান, হাজারো বাচ্চা, হাজারো ভাই বোনেরা আছে, তখন কষ্ট লাগে না। তখন মনে হয় আমি আমার ভাইকে নিয়ে অনেক হ্যাপি আছি। আমার ভাই আমাকে অনেক হ্যাপি রেখেছে, আমিও আমার ভাইকে অনেক হ্যাপি রাখতে পারছি। তুমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, পাশাপাশি আমি জানি তুমি আরও অনেক কিছুতে পারদর্শী, তাই না? ঠিক। এত ব্যস্ততা তোমার, এর মাঝে তুমি ভাইকে সময় দিতে পারো? ভাইয়ের সাথে আমার সময় কাটানো খুব অল্প সময় হলেও আমি তাকে চেষ্টা করি আনন্দ দেবার। আমার ভাই গান শুনতে, সূরা শুনতে অনেক অনেক ভালোবাসে। আমার ভাইয়ের নামে একটা গান আছে, ও মাহি ও মাহি। আমি এই গানটা ছাড়লে সে আমার দিকে তাকিয়ে হাসে, আমি তার দিকে তাকিয়ে হাসি। গানটা টেনে টেনে দেই যখন ওর নামগুলো বাজে। এভাবে আমার সময়গুলো কাটে তার সাথে। তার মানে মাহি বুঝতে পারে যে তার নাম মাহি? জি, সে জানে তার নাম মাহি। সাধারণত দেখা যায় যে পরিবারগুলোতে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকে, মা বাবাকে অনেক বেশি সময় দিতে হয়, তাদেরকে অনেক টেক কেয়ার করতে হয়, তাই না? সেক্ষেত্রে ওই ভাইটা বা বোনটার যদি অন্যান্য ভাই বোন থাকে বা মা বাবার যদি অন্যান্য সন্তানরা থাকে, সেভাবে আসলে সময়টা দেওয়া সম্ভব হয় না মা বাবার। তখন আবার ওই ভাই বোনদের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়, আমার মা বাবা তো কেবল আমার বিশেষ চাহিদা সম্পন্ন ভাইটিকেই সময় দিচ্ছে, বোনটিকেই দেখাশোনা করছে, আমাদের তো আমাদের প্রয়োজন মতো সময় দিচ্ছে না, মন খারাপ করে, আরও অনেক কিছু হয়। তিশির ক্ষেত্রে যদি জানতে চাই, তিশি কতখানি মন খারাপ করে? অন্য কার ক্ষেত্রে কেমন তা আমার জানা নেই, কিন্তু আমার ভাইটা এরকম হওয়ার কারণে আমার মা বাবা চেষ্টা করে আমাকে আরও বেশি সময় দেওয়ার। একটা মানুষকে তার বাচ্চাকে যতটা সময় দেয়, আমাকে তার থেকে বেশি সময় দেওয়া হয়। বলা যায় ভাইয়ের থেকে আমি বেশি প্রাধান্য পাই। আমার মায়ের স্বপ্ন ছিল আমার ভাইকে দিয়ে কিছু করার, বড় কিছু হবার, কিন্তু আমার ভাই তা হচ্ছে পারেনি দেখে আমাকে দিয়ে সে স্বপ্নগুলো পূরণ করতে চায়। আমাকে আমার মা নাচ শেখাতে চায়, গান শেখাতে চায়, সব কিছু আবৃত্তি। কিন্তু এগুলোতে যেহেতু আমি মেয়ে, আমাকে একা ছাড়ে না, আমাকে যথাযথ সময় দেয়, তাকে আমাকে শৃঙ্খলভাবে নিতে চায়। এক্ষেত্রে আমার ভাইও কিছু স্যাক্রিফাইস করে। কারণ ভাই যদি স্যাক্রিফাইস না করে তবে তো মা এতটা সময় তিশিকে দিতে পারবে না, তাই না? আর মা যে স্বপ্নগুলো দেখেছিল ভাইকে নিয়ে, সেটা পূরণ করছে তিশির মাধ্যমে। আমি জেনেছি যে তিশি অনেক কিছুর সাথে জড়িয়ে আছে, অনেক কিছু করছে। কি কি করছে তিশি? নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা, পাশাপাশি চিত্রাঙ্কন। আমি নেপাল এবং ইন্ডিয়া থেকে 2024 সালে প্রাইজ পেয়েছি একটা আর্ট এক্সিবিশনের জন্য। খুব ভালো লাগছে তিশির এই কথাগুলো শুনতে। তিশির কি ভাবনা ভবিষ্যৎ নিয়ে? আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই এবং আমি বিশ্বাস করি এর জন্য আমার ভাইয়ের আশীর্বাদ সবচেয়ে বড় কথা। আমি ছোটোবেলা থেকে শুধু করে আসিনি, অনেক অর্জনও পেয়েছি। সব কিছুতেই অর্জন আমার রয়েছে এবং যেদিন যেদিন এই প্রতিযোগিতাগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, আমি যদি ভাইয়াকে না বলে যেতাম
আমি খালি হাতে বাসায় আসতাম। আর যদি ভাইকে বলে দিতাম ভাইয়া একটু দোয়া করো, আমি যেন কিছু একটা পারি, আর সেদিন দেখতাম যে প্রথম স্থান অধিকার করে সবার থেকে সবচেয়ে বেশি হাসি নিয়ে আমি বাসায় আসছি। এটা একদম সত্য কথা। ভাইয়া তো কিছু বোঝে না, ভাইয়া তো কিছু বলতে পারে না, কোনো কিছু প্রকাশ করতে পারে না, তারপর তিশি কিভাবে দোয়া চায় বা কেন দোয়া চায় ভাইয়ার কাছে? আমি বিশ্বাস করি আমার ভাই একজন জান্নাতি সন্তান। ছোট থেকে বড় পর্যন্ত এই পর্যন্ত আমার ভাই কোনো অপরাধ করেনি, কোনো কাউকে কষ্ট দেয়নি, সে শুধু শাস্তি ভোগ করেছে। তাই আমার মনে হয় তার কাছে তার আশীর্বাদ আমার সবচেয়ে বেশি পাওয়া, এবং পাশাপাশি সে আমার বড় ভাই। তুমি যখন দোয়া চাও তোমার ভাইয়ের কাছে, মাহি কি বুঝতে পারে যে আমার ছোট বোন আমার কাছে দোয়া চাইছে? প্রতিযোগিতাগুলো সকালে হওয়ার কারণে সে ঘুমে থাকে, কিন্তু আমি বলে যাই। তিশি কি ভাইয়ের যত্ন নেয়? জি অবশ্যই। কিভাবে নেয়, কি কি যত্ন নেয় বা কি কি কাজ করে দেয় ভাইয়ের, একটু শুনি। মায়ের যত্ন থেকে তারপর কোনো কমতি থাকে না যত্ন। আমি একটুখানি সহযোগিতা করি। কাকে সহযোগিতা করে, মাকে নাকি ভাইকে? ভাইকে, এবং পাশাপাশি মাকে ভাইয়ের কাজগুলো করে দেওয়ার জন্য। তাকে এক গ্লাস পানি ভরে খাওয়াই, তার কাপড়গুলো এই রুম থেকে রুমে নিয়ে যাই, তার কাপড়গুলো ধোয়া হলে গুছিয়ে রাখি, এটুকুই। তিশির ভাইটা আর 10টা ভাইয়ের মতো না, সাধারণ মানুষের মতো না। এটা কি কষ্ট দেয় বোনকে? আমি ছোট থেকে অনেক হাসি খুশি একটা মেয়ে, হাসতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি। আমার ভাইটা এমন আমি কখনো ভাবিনি, এর জন্য কোনোদিন কষ্ট পাইনি। কষ্ট দিয়েছে কিন্তু আমি কষ্ট পাইনি। সবসময় হাসতে ভালোবেসেছি এবং মনে করেছি আমার ভাই আমার জন্য আশীর্বাদ। কিন্তু আজ গত 15 দিন, 1 মাস আমি মন খুলে হাসতে পারছি না। ঘরে আসলে মায়ের দিকে তাকানো যায় না। ভাই আমাকে ভুলে গিয়েছে। যে ভাই আমাকে দেখলে হাসতে হাসতে তার দাঁতগুলো বের করে দিত, এখন ভাই আমাকে চেনে না, ভুলে গিয়েছে। আমি ডাকলে কোনো রেসপন্স পাই না, বাবা কোনো কথা বলে না, এবং বাইরে যদি পড়াশোনার কাজে কোথাও বের হই, মাথায় একটা টেনশন ঘুরে যে কখন যেন কি একটা সংবাদ আমার কানে আসে, আমি যেন সব কিছু হারিয়ে ফেলবো। তোমরা সবাই খুব কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, এবং এটা একটা অনেক বড় একটা পরীক্ষা দিচ্ছ, তাই না? জি অবশ্যই। তিশি, তোমার মতো যে ভাই বোনরা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের, তাদের উদ্দেশ্যে তিশি কি বলতে চায়? কারণ আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি তিশি অসম্ভব ভালো একটা মেয়ে এবং ও সাহসী একটা বোন, এবং ভাইকে অসম্ভব ভালোবাসে। জি অবশ্যই। আমার জানার মতে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে না হোক, কিছু কিছু ঘরে আমার ভাইয়ের মতো অসংখ্য বাচ্চা আছে, অসংখ্য ভাই বোন আছে। কিন্তু কোনো অপরিচিত মানুষ যখন জিজ্ঞেস করে তোমরা কয় ভাই বোন, আমরা যদি বলি 1 ভাই 1 বোন, তারপরে প্রশ্নটি হয় বড় না ছোট, বলি বড়। তখন তারা জিজ্ঞেস করে কোন ক্লাসে। উত্তরটা একটু স্বস্তি নিয়ে বললেও যে আমার ভাই কোনো ক্লাসে পড়ে না, সে অটিজম বেবি, সেরেব্রাল পালসি। তারা জেনেও না জানার ভাব করে, তারা আরও প্রশ্ন আগাতে চায়। আমার মনে হয় যারা এই বিষয়টিকে জানে, অন্যজনকে প্রশ্ন করে বিভ্রান্তিতে না ফেলতে, এটাই আমি বলতে চাই সবার উদ্দেশ্যে। সমাজকে তিশি কি মেসেজ দিতে চায়? আমি সমাজকে মেসেজ দিতে চাই এরকম শিশুর পাশে দাঁড়াতে। পাশে যদি না দাঁড়াতে পারো তাকে অবহেলা করো না, অবহেলা করলে সে 1 ধাপ পিছিয়ে যায়। তিশি চমৎকার বলেছে, সত্যি তাই। ভালোবাসতে না পারো, সহমর্মী হতে না পারো, কিন্তু অবহেলা করো না কেউ। সমাজের কাছে এটাই চাওয়া। তিশির মতো আমিও বলতে চাই, আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখেছেন, নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন জীবন কোথাও কোথাও কতটা কঠিন হতে পারে। কিন্তু যখন আপনারা একটি কটু কথা বলেন, একটি নেতিবাচক আচরণ করেন, তখন ওই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষটির মনে কী হয় সেটা আমি বলতে পারি না। কিন্তু তাকে ঘিরে যারা থাকে, মা বাবা ভাই বোন, তারা তো অহর্নিশ ভেঙে চলে যাচ্ছে। তাদের এই কষ্টটা আরও বেড়ে যায়, যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে যায়। যে জীবন তারা যাপন করে, এটাকে তো আসলে আমরা আক্ষরিক অর্থে যে জীবন যাপন করা বলি তার মধ্যে পড়ে না। অন্যরকম একটা জীবন যাপন করে, যেখানে প্রতিটা মুহূর্ত সংকট, টেনশন, উদ্বেগ, উৎকণ্ঠা। এই জীবন যারা যাপন করে, তাদের জীবনটাকে আরেকটু সহজ করে দিন আপনাদের সহমর্মী আচরণ দ্বারা, আপনাদের ইতিবাচক মনোভাব দ্বারা। মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া। মাহির বাবা মা এবং মাহির বোন তিশির জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনারা তাদের বন্ধু হন, তাদের পাশে এসে দাঁড়ান, তাদের সহমর্মী হন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস
হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।